শেখ হাসিনার ছাত্রদের এই রাজাকার বলে অর্থাৎ দেশদ্রোহী বলে সম্বোধন করা কি পিএম হিসেবে তাকে শোভা দেয়? মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? গত 3 সপ্তাহ ধরে চলে আসা বাংলাদেশের এই স্টুডেন্ট প্রোটেস্টে কখনো দেখা যায় ছাত্রদের উপর নির্মমভাবে গুলিবর্ষণ করা হচ্ছে, অথবা দেখা যায় তাদের উপর গাড়ি চালিয়ে দেওয়া হচ্ছে। পেছনে যে আপনারা ফুটেজটি দেখতে পাচ্ছেন তা কোনো মুভির অংশ নয়, এটি বর্তমান বাংলাদেশের ছাত্র সমাজের অবস্থা। আজকের এই ভিডিওটিতে আমরা জানবো বাংলাদেশের স্টুডেন্টদের প্রোটেস্ট করার আসল কারণটি কি, কবে কোথায় এই প্রোটেস্টের সূচনা, বাংলাদেশের এই কোটা সিস্টেমের দাবি কি, এর ফলে কি হতে পারে, এবং এই প্রোটেস্টের পিছনে সত্যি কি শেখ হাসিনার হাত আছে নাকি অন্য কোনো পলিটিক্যাল পার্টিরাও এর সাথে জড়িত রয়েছে। শেষ প্রশ্ন, বর্তমান ছাত্রদের দাবি কি? তাহলে চলুন বাংলাদেশের ইতিহাসে ডুব দেওয়া যাক। সময়টা 1971 সাল। পশ্চিম পাকিস্তান আমেরিকার সাহায্যে পূর্ব পাকিস্তান, যার বর্তমান নাম বাংলাদেশ, তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। বাংলাদেশ বনাম পাকিস্তানের এই যুদ্ধের মূল মন্ত্রই হলো ভাষাদ্বন্দ্বিতা। বলা হয়ে থাকে এই সময় 30 লক্ষের বেশি লোকের মৃত্যু হয়েছিল। এই সময় বাংলাদেশের অনেক মানুষ এর বিরুদ্ধে রুখে দাঁড়ায় এবং বাংলাদেশের স্বাধীনতা অর্জন করে নেয়। যদিও এই স্বাধীনতার পেছনে ভারতেরও অনেক যোগদান রয়েছে। এইটা যুদ্ধের নামই হলো মুক্তিযুদ্ধ। এখন আপনারা ভাবতে পারেন কেন বর্তমান সিচুয়েশনের ব্যাপারে কথা না বলে আমি ইতিহাস নিয়ে জ্ঞান দিচ্ছি, কি তাই তো? আরে দাঁড়ান একটু, ইতিহাস না জানলে বর্তমান ছাত্রদের প্রোটেস্টের এই দাবিটা কি আপনারা সেটাই বুঝতে পারবেন না। বাংলাদেশের এই কন্ট্রোভার্সিয়াল কোটাটি ইন্ট্রোডিউস করা হয়েছিল 1972 সালে। এই সময় মুক্তিযুদ্ধের প্রধান দল আওয়ামী লীগের প্রধান নেতা শেখ মুজিবুর রহমান এই কোটাটি ইন্ট্রোডিউস করেছিল। প্রথমে 30% চাকুরি মুক্তিযোদ্ধাদের জন্য, 10% যুদ্ধে ক্ষতিগ্রস্ত নারীদের জন্য এবং 40% বিভিন্ন অঞ্চলের জন্য সিট সংরক্ষিত করা হয়েছিল। অর্থাৎ 80% কোটা মাত্র 20% প্রতিবার ভিত্তিতে আসবে এমন চাকুরির ব্যবস্থা করা হয়েছিল। যদিও পরবর্তীতে আঞ্চলিক কোটা 40% থেকে কমিয়ে 20% করা হয়। এছাড়াও সময়ে সময়ে বিভিন্ন কোটার পরিমাণ কমিয়ে আনা হয়। কিন্তু পুনরায় 2010 সালে মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য কোটাটি বাড়িয়ে দেওয়া হয় এবং 1% কোটা যুক্ত করা হয় প্রতিবন্ধীদের জন্য। ফলে কোটা পুনরায় হয়ে দাঁড়ায় 56%। অর্থাৎ 100 জন পরীক্ষা দিতে বসলে 100 জনের মধ্যে মাত্র 44 জন মেধার ভিত্তিতে চাকরি অর্জন করবে এবং বাকি 56 জন কোটার ভিত্তিতে। কিন্তু ছাত্র সমাজ এই কোটার বিরুদ্ধে রুখে দাঁড়ায়। 2018 সালে এই কোটা সিস্টেম নিয়ে অনেক বিতর্ক শুরু হয় ও ছাত্র সমাজের আন্দোলনের জন্য সরকার এই কোটা সিস্টেমটি বাতিল করে দেয়। কিন্তু দেখা যায় 2024 সালে এই কোটা পুনরায় লাগু করা হয়, যার ফলস্বরূপ ছাত্রদের এই স্টুডেন্ট প্রোটেস্ট। কোটার পরিমাণ এত বেশি হওয়ায় তাতে দুধে যে জল মেশানো হবে তা তো স্বাভাবিক। এর বড় উদাহরণ ভারতের ইউপিএসসি স্ক্যাম। তাই যদি ছাত্ররা এখন রুখে না দাঁড়াতো এর বিরুদ্ধে, তবে দুধে জল মেশানো হচ্ছে নাকি জলে দুধ তা তো বের করা অসম্ভব। ঠিক যেমন ভারতের এসএসসি স্ক্যাম, মানে কি আর বলবো, সবাই স্ক্যামের রেসে দৌড়াচ্ছে। তবে ছাত্রদের বর্তমান দাবি যে সরকারি চাকরি নিয়োগ হবে মেধার ভিত্তিতে, না করে বাবা মামা চাচাদের মুক্তিযুদ্ধে অংশগ্রহণের জন্য। তাই এই সিস্টেমের অবসান দরকার। ছাত্রদের উপর গুলিবর্ষণ, গাড়ি চাপা, লাঠিচার্জ এত কিছুর পরেও তাদেরকে দমাতে না পেরে তাদেরকে রাজাকার অর্থাৎ দেশদ্রোহী বলে আখ্যা দেন পিএম। এই ঘটনাগুলি ইন্টারন্যাশনাল নিউজে সাড়া ফেলে দিয়েছে। পিএম শেখ হাসিনা ইন্টারন্যাশনাল ইমেজ বাঁচানোর জন্যই হোক বা ছাত্রদের চাপে পড়েই হোক এই কোটার পরিবর্তন করে। বর্তমানে 93% সিট ফাঁকা থাকবে মেধার জন্য, 5% সিট ফাঁকা থাকবে মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য, যা আগে ছিল 30%, এবং 1% সিট সংরক্ষিত করা হয়েছে মাইনরিটি এবং ডিসেবলদের জন্য। তবে বাংলাদেশের পিএম শেখ হাসিনার ছাত্রদের এই রাজাকার বলে অর্থাৎ দেশদ্রোহী বলে সম্বোধন করা কি পিএম হিসেবে তাকে শোভা দেয়? আচ্ছা, সত্যি কি স্টুডেন্ট প্রোটেস্টে শুধু স্টুডেন্টরাই জড়িত নাকি অন্য কোনো পলিটিক্যাল পার্টিরও সাপোর্ট রয়েছে এই প্রোটেস্টের পেছনে?
এই সকল প্রশ্নের উত্তর কিছুদিনের মধ্যেই প্রকাশ পাবে। এই বিষয়ে আপনাদের মতামত নিচে কমেন্টে অবশ্যই জানাবেন। বাংলাদেশের এই স্টুডেন্ট প্রোটেস্ট একটি প্রতিচ্ছবি, যে ছাত্ররা চাইলে কি কি করতে সক্ষম। ছাত্রদের বর্তমান দাবি, এই ঘটনার পেছনে জড়িত লোকেদের পদত্যাগ করতেই হবে।